কিন্তু সেই দিক থেকে যদি আমি অ্যাজ এ ফিজিক্যাল কন্ডিশনের কথা বলি, আমার একটু অবাক লাগতো সূর্যর আচরণ, অবাক লাগতো। তাহলে কি মানে সূর্য যে তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক করত সেখানে কি কোনো ছিল না, সেটা স্বাভাবিক ছিল না। তার মানে তার যে পুরুষত্ব যে বিষয়টা সেটা আমি ইভেন ওকে এটা। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা আবার দেখাবো। আপনাদের মনে আছে এর আগে আমরা দেখিয়েছিলাম যে একটা ছোট্ট তরুণী মেয়ে, মানে অল্প বয়সী তরুণী মেয়ে, 18 পেরোনো একটা মেয়ে, তার বিয়ে হয়েছিল এবং সেই বিয়ের পরে তার স্বামী একজন ইঞ্জিনিয়ার, তিনি মানে স্ত্রীর সঙ্গে মেলামেশা না করে তিনি হস্তমৈথুন করছেন এবং সেই ভিডিও দেখার পরে তাদের কিন্তু সংসারটা একেবারে ভেঙে গিয়েছে। শুধু নয়, আজকে আমরা এই যে মেয়েটি, তরুণী মেয়েটি, তার বিয়ে হয়েছিল শ্রীরামপুরে আর সে থাকে পলতাতে। সেই তরুণী মেয়েটি তার মানে দুঃখের কথা বলছেন যে তাকে তার শ্বশুরবাড়ির লোকেদের সাথে একটা আলোচনায় ডাকা হয়েছিল, সেখানে তাকে শ্বশুরবাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি। একটা অনুষ্ঠান বাড়ি ভাড়া করে সেই বাড়িতে আলোচনা হয়েছে এবং যে লোকটি তার স্বামী, যে এই যে হস্তমৈথুন করে আমরা দেখিয়েছিলাম, এটা একটা আমরা মনে করি যে বিকৃত মনোভাব, স্ত্রী থাকার পরও কেন আবার হস্তমৈথুন করতে হবে, সেইটা সেখানে সেই অনুষ্ঠান বাড়ি ভাড়া করে সেখানে আলোচনা করে তার স্ত্রী যখন তার সাথে কথা বলতে গিয়েছেন, সে বলছে আমি তো আপনাকে চিনি না। এবং কে একজন আইনজীবী ছিলেন, সেই আইনজীবীও নাকি এই মহিলাকে বলছেন, এই তরুণীটিকে বলছেন যে তুমি ওকে ছেড়ে দাও, না হলে তোমার বিরুদ্ধে কেস হবে। এই সমস্ত কথাবার্তা বলছেন। তো আমরা যেটা বলতে চাই যে এটা একটা সামাজিক ব্যাধি, সমাজকে সতর্ক এবং সচেতন করার জন্যই আমাদের এটা পরিবেশন আমরা করছি। এই কারণেই, কারণ যে সমস্ত তরুণীদের বিয়ে হয় তাদের এগুলো জেনে রাখা দরকার যে কিভাবে কি মানে তাদের সংসারটা ভেঙে যেতে পারে। আজকের কিন্তু সেই কারণেই আমরা আমাদের এই নিবেদন হিসেবে আমরা বেশি কথা না বলে এই যে তরুণীটিকে ঠকেছেন বা যে তরুণীটি আজকে চোখের জল ফেলছেন, আমরা তার কথাই আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন আজকের সেই খবর। আপনার স্বামী যে সূর্যশেখর সরকার, তার সঙ্গে আপনার একটা গোলযোগ চলছে এবং তিনি মানে আপনাকে যে শারীরিক সম্পর্ক সেটা স্থাপন না করে বিভিন্ন রকমভাবে হস্তমৈথুন করা এবং আপনাকে আপনার সংসার যাতে আপনি না থাকতে পারেন সেজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া। তো এইখানে দেখা যাচ্ছে যে আপনাকে একটা লজ ভাড়া করে একটা মানে আপনি লিখেছেন যে একটা লজ ভাড়া করে একটা আলোচনার জন্য ডাকা হয়েছে। সেখানে কি হয়েছে? আমি বহুবার রিকোয়েস্ট করেছিলাম বাড়ি যাওয়ার জন্য, ইভেন আমার বাড়ি থেকেও রিকোয়েস্ট করা হয়েছিল যে এক জায়গায় বসে, আমাদের বাড়িতে নয় আমার শ্বশুর বাড়িতে, এক জায়গায় বসে আলোচনা করার জন্য। তো ওরা সেটাতে রাজি হয়নি। তো আমার বাবা মা আর আমার মাসিমণি আমাকে নিয়ে শ্বশুর বাড়িতে দিতে যায় 15ই ডিসেম্বর 2023 সাল। তো দিতে গিয়ে আমার যথারীতি দেখি গেটে তালা দিয়ে রেখেছে, আমাকে ঢুকতে দেয়নি। ফোনের উপর ফোন করছে, আমার হাজব্যান্ড আমাকে ব্লক করে দিচ্ছে ফোন থেকে। তো আমার ভাইয়ের ফোন থেকে ফোন করা হয়েছে, ফোন করে যখন বলা হয়েছে অন্তত আমরা সামনাসামনি কোথাও মিট করি, কথা বলি, আলোচনায় আসি, একটা মানে একটা সমাধানে একটা আসি, তখন সেক্ষেত্রে বলা হয়েছে না আমরা বাড়িতে তো ঢুকতে দেবো না, তাহলে বড়জোর আমরা একটা লজে গিয়ে কথা বলতে পারি। তো শেওড়াফুলি দিশা হসপিটালের অপোজিটে একটি লজ, এই মুহূর্তে আমার লজটির নাম মনে পড়ছে না, কিন্তু ওই লজে যাই, গিয়ে আমরা অন্তত ঘন্টাখানেক ওয়েট করি, ওদের বাড়ি থেকে কেউ আসেনি, লজে আমরা বসে আছি। যথারীতি ঘন্টাখানেক পর সূর্য একটি মহিলাকে নিয়ে আসেন লজে। নিয়ে আসার পর আমি যখন সূর্যকে দেখে রীতিমতো উত্তেজিত হয়ে কথা বলতে চাই যে আমি তোমার সাথে কথা বলতে চাই, তখন সূর্য সেখানে বলেছে আপনি কে, আপনাকে আমি চিনতে পারছি না। মানে তোমার হাজবেন্ড, আমার হাজবেন্ড আমাকে বলছে আপনি কে, আপনাকে চিনতে পারছি, যার সঙ্গে তুমি 7 পাকে বাধা পড়েছিলে, যার সাথে আমি 1.5 বছর সংসার করেছি, সে বলছে যে আপনি কে, আপনাকে আমি চিনি না, আপনি আমার থেকে দূরে থাকুন। তো আর যা কথা বলার, ইনি আমার অ্যাডভোকেট পরিচয় দিলেন, ওনার সাথে কথা বলুন। তো আমি তখন ওনাকে দিদি বলেই সম্বোধন করি, দিদি আমি এরকম কথা বলতে চাইছি, আমি এরকম সংসার করতে চাইছি। তখন দিদি আমাকে বলছেন যে
ছেড়ে দাও, তুমি এর থেকে ভালো কাউকে পেয়ে যাবে, ছেড়ে দাও না, ছেড়ে দাও, জোর জবরদস্তি করে কি একটা সংসারে থাকা যায়, তুমি এর থেকেও বেটার ছেলে পাবে। কিন্তু মানে এটা তো দোকানের জামা কাপড় না যে আমার পছন্দ হলো না আমি চেঞ্জ করে আরেকটা নতুন জামা কিনে ফেললাম, এটা তো হাজবেন্ড, তাকে আমি মানে আমাদের হিন্দু ধর্মরীতি মেনে বিয়ে করেছি, এত তাড়াতাড়ি তো ছেড়ে দাও, মানে এইভাবে ছেড়ে দিতে আমি মানে আমি পারিনি ওটা মেনে নিতে। তখন আমি বহুবার রিকোয়েস্ট করেছি, আমার ভাই রিকোয়েস্ট করেছে, ইভেন আমাকে ভাই বলেছেন যে ভাইকে বোঝানো হয়েছে দেখো সূর্য তো অনেক লম্বা চওড়া, তোমার দিদি তো একটু সূর্যের থেকে হাইট কম, রোগা পাতলা, বাড়িতে নিয়ে যাওয়ার পরে যদি ঝামেলা অশান্তি হয়, যদি উঁচু লম্বা রাগের মাথায় যদি ধাক্কা ধাক্কি করে মাথা ফেটে যায় তখন এর দায়িত্ব কে নেবে, এটা আমাদের বোঝানো হয়েছে। মানে ইভেন আমি যখন কান্নাকাটি করছি, মানে প্রচন্ড ভাবে খারাপ ভাবে কান্নাকাটি করছি, সবার হাতে পায়ে পড়েছি, তখন আমাকে বলছে তুমি এইভাবে করলে, এদিকে আমার শরীর খারাপ হচ্ছে, আমার বাবা অসুস্থ হয়ে পড়ছে, আমার মাসি অসুস্থ মানুষ সেখানে গেছে, উল্টে আমাকে বলা হচ্ছে তুমি এরকম করলে সূর্যের বাবা মা অসুস্থ হয়ে পড়বে, সূর্য কিন্তু তাহলে থানায় ডায়েরি করতে বাধ্য হবে, থানায় তোমার নামে কমপ্লেন করতে বাধ্য হবে, এই ভয়টা আমাকে দেখানো হয়েছে। সেটা কে দেখালো? ওই যিনি অ্যাডভোকেট মহিলা ছিলেন উনি আমাকে বললেন। আচ্ছা, একটা জিনিস তোমাকে জিজ্ঞাসা করছি, এই যে তুমি 1.5 বছর যে সম্পর্ক তোমার স্বামীর সঙ্গে ছিল, হ্যাঁ, যে বিষয়টা এখানে মূল উঠে আসছে সেটা হচ্ছে যে তোমার স্বামী তোমাকে সময় না দিয়ে তোমার সঙ্গে স্বামী স্ত্রীর যে যৌন সম্পর্ক সেইটা সম্পর্ক সম্পন্ন না করে তিনি নিজে বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে যে উনি হস্তমৈথুন করছেন। তো এই বিষয়টা কি? এই বিষয়টা বিয়ের পর 6 মাস তো মোটামুটি আমাদের দুজনের বন্ডিং, মানসিক বন্ডিং খুব ভালো ছিল, কিন্তু সেই দিক থেকে যদি আমি অ্যাজ এ ফিজিক্যাল কন্ডিশনের কথা বলি, আমার একটু অবাক লাগতো সূর্যর আচরণ, অবাক লাগতো। তাহলে কি মানে সূর্য যে তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক করত সেখানে কি কোনো স্বাভাবিক ছিল না, সেটা স্বাভাবিক ছিল না। তার মানে তাকে তার যে পুরুষত্ব যে বিষয়টা সেটা আমি ইভেন ওকে এটাও বলেছিলাম যে আমরা যখন বেবি ইস্যুর কথা বলা হতো ও চট করে মাথা গরম করে ফেলতো, আমি এটাও বলেছিলাম যে শরীর থাকলে মানুষের অসুস্থতা আসবেই, তোমার যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তুমি সেটা আমাকে খুলে বলো, আমরা কোনো ডক্টরের কাছে যাই সেটা নিয়ে আলোচনা করি। সেটাতে ও উল্টে আমাকে বলতো না প্রবলেম থাকলে তোমার থাকবে, আমার কেন প্রবলেম আছে, আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা, এই যে তুমি যে ধরো যে ভিডিওগুলো পরে তোমার হাজবেন্ডের ফোন থেকে পেলে, সেই ভিডিওগুলো পাওয়ার পরে তুমি যেহেতু শুনলাম যে তুমি মেডিকেল লাইনে আছো, মেডিকেল লাইনে ছিলে বিয়ের সময়, তা তুমি তোমার হাজবেন্ডকে, এখন তো আমরা শুনতে পাই যে এই বিজ্ঞানের যুগে বিজ্ঞান অনেকটা অগ্রগতি হয়েছে, এই ধরনের যাদের ধরো মানে যৌন ক্ষমতা থাকে না, মানে অক্ষম থাকে, তাদের চিকিৎসা করলে তারা সুস্থ হয়ে যায় বলে এরকম শুনি আর কি। তো সেই রকম কি তুমি স্ত্রী হিসাবে কখনো চেষ্টা করেছিলে তোমার স্বামীকে? বলেছিলাম, বুঝিয়েছিলাম। 6 মাসের পর যখন এটা আস্তে আস্তে অনেক ঝামেলার দিকে এগাচ্ছিল তখন আমি বুঝিয়েছিলাম, কিন্তু সে অস্বীকার করে, চিকিৎসকের কাছে যেতে রাজি না। সে ইভেন ওর যখন সুগার আর প্রেশার ধরা পড়ে বিয়ের অনেক মাস পরে আমাকে নিজেই বলেছিল যে উনি যে আমার কোভিডের থেকে সুগার, কোভিডের সময় থেকে আমার সুগার, যখন আমি আমার হসপিটালে একজন মানে অনেক নামকরা ডক্টরের কাছে ওনাকে দেখাতে নিয়ে যাই, কিছু মাস পরে ওনার মা বলেছিল না তোর দেখানো কোনো ডক্টরও দেখাবে না, বাড়ির যে ড্রাইভার ছিল উজ্জ্বল সমাজপতি বলেছিল উজ্জ্বল যে ডক্টর ঠিক করবে ওই ডক্টরের কাছেই ট্রিটমেন্টে থাকবে। ইভেন আমি যে সুগার আর থাইরয়েড মানে সুগার প্রেশারের জন্য যে ডক্টর দেখাতাম সেই ডক্টরকে বন্ধ করিয়ে দিয়ে ওনাদের পার্সোনাল কোনো ডক্টরকে ওনারা দেখানো শুরু করেছিল, যাতে ফার্দার আমি এই ব্যাপারে কিছু না বলি আর না জানতে পারি। তুমি একটা তরুণী মেয়ে, তোমাকে দেখেও স্মার্ট, একটা হেলথ এর সঙ্গে ছিলে, তো তোমার হাজবেন্ড সে এইরকম ভাবে মানে তার যে এই যে মানে যৌন ক্রিয়াকলাপ যেটার মধ্যে অসঙ্গতি ছিল, সেটা কি মানে সে কি তোমার চাইতে কি এই হস্তমৈথুনকে বেশি প্রায়োরিটি দিতেন? সেইটা তো আমি লাস্টে যখন ভিডিওগুলো দেখেছি তখন বুঝতে পেরেছি। প্রথম ভাবতাম হয়তো যে ঠিক আছে এক একজনের মানুষের এক এক ক্ষমতা,
আমি নর্মালি নিতাম, মানে আমি অত কিছু ভাবতাম না, কিন্তু লাস্টে ভিডিও দেখার পর এখন তো আমি পুরোপুরি ব্যাপারটাতে মানে এটা হয়তো উনি নিজের দুনিয়াতে নিজে ব্যস্ত থাকতো। আর তোমার হাজবেন্ডের কি তুমি ছাড়া অন্য কারোর সাথে, মানে ছেলে হোক বা মেয়ে হোক, অন্য কারোর সাথে কি কখনো কোনো গভীর যে কর্ডিয়াল রিলেশন বলে সেরকম কি খেয়াল করেছো? ওর দু একটা বন্ধুর মধ্যে, পার্সোনালি আমি একটা বন্ধুর নাম এখানে নিচ্ছি না, বাট একটা বন্ধু আছে যে বন্ধুটাকে মানে সব থেকে বেশি প্রায়োরিটি দিত, ঠিক আছে? এবার কিরকম প্রায়োরিটি আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন সাপোজ আমার রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, বন্ধুটারও অ্যাক্সিডেন্ট হয়েছে, সে কিন্তু আগে বন্ধুটার কাছেই দৌড়ে যাবে, আমার কাছে আসবে না। এতটাই ইভেন এরকমও হয়েছে একটা কোম্পানি ছেড়ে আরেকটা কোম্পানির ইন্টারভিউ দিয়েছিল, সেখানে চাকরি যখন পেয়েছে ফার্স্টে ফোন করে সেই বন্ধুটাকেই জানিয়েছে। আমি যখন বলতে গেছিলাম যে তোমার মা তো সবার আগে, তোমার মাকে তোমার জানানো উচিত ছিল চাকরি পাওয়ার পর, তুমি বন্ধুটাকে জানাতে গেছিলে, তখন খানিকটা তেড়ে এসেছিল, ওর নাম ছাড়া তুমি আর কারোর নাম নিতে পারো না কেন, ওর সম্বন্ধে কিছু বলবে আমাকে। আচ্ছা, রাত মানে এরকমও গেছে, ধরুন ঘুম থেকে উঠেছে, আমি ব্রেকফাস্ট বানিয়ে বসে আছি যে ব্রেকফাস্ট খাবো সবাই একসাথে, না ও আমাকে ডেকেছে ওর বাড়িতে, এখন মা বাবা নেই ওর ওই বন্ধুটার বাড়িতে, আমি একটু দেখা করে আসি ওর সাথে। আমি বললাম সারাদিন ওর মা বাবা নেই, তুমি তো পরেও যেতে পারো, না এখন ডেকেছে আমি যাই আগে ঘুরে আসি। তাহলে এই যে তোমার যে একটা সুখের সংসার, খুব অল্প দিন 1.5 বছর মাত্র তুমি সংসার করতে পারলে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে, তোমার এই সংসারটা মানে ভেঙে চুরমার হয়ে যাওয়ার কারণটা কি? কারণ ওর ওই যে ভিডিওগুলো, 1 নম্বর এগুলো তো সুস্থ মানসিকতার পরিচয় দেয় না। আচ্ছা, এই আর প্লাস বাড়ির লোকের সম্মতি, মানে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই এই ব্যাপারটাতে সম্মতি দিয়েছে। আসলে মানে তোমার বাবা মা যারা থাকে তারা ধরো মেয়ে সন্তানকে তো চাইলে তারা তাদের বাড়িতেও রেখে খাওয়া দাওয়া করাতে পারে, কিন্তু তারা বিয়ে দেয় কেন মেয়েদের? তারা তো বিয়ে দেয় মেয়েদের যে স্বামীর সাথে সংসার করবে, তাদের সন্তান হবে, তার নতুন জীবন একটা তৈরি হবে, সেই জন্য দেয়। তো তোমার এক্ষেত্রে মানে কি তোমার যে 1.5 বছর বিয়ে হলো, তুমি কি কখনো চেষ্টা করেছিলে যে তুমি গর্ভবতী হয়ে ওঠা? অনেকবার চেষ্টা করেছি। কিন্তু তখন কি মানে উনি কি তোমার সঙ্গে রেগে যেত, কথা বলতে সহবাস করতেন না? না, ওই কথা বলতে আসলেই রেগে যেতেন। ইভেন আমার শাশুড়িকে যখন আমি লাস্ট অব্দি ওনাকে বলতে গেছিলাম, ইভেন আমি না বলতে, আমার মা বলতে গেছিল আমার শাশুড়িকে যে 1 বছর তো প্রায় কাছাকাছি চলে আসলো, এবার তো মানে আমরাও এখন মোটামুটি কোনো বাচ্চা কাচ্চা আসলে মানুষ করে দিতে পারবো, তখন উপরন্ত আমার শাশুড়ির একটাই উত্তর, না বাচ্চা মানে অশান্তি, বাচ্চা নেওয়ার কোনো দরকার নেই। তাহলে হচ্ছে মানে এটা বোঝা, মানে এটা ফিল করতে পেরেছো তুমি যে তুমি গর্ভবতী যখন হতে চেয়েছিলে তার আসল কারণ হচ্ছে যে তোমার হাজবেন্ডের এই যে মানে সমস্যা বা এই যে হস্তমৈথুন করে বলে সে তোমাকে গর্ভবতী করে তুলতে পারেনি, এই জন্য তোমার সংসারটা ভেঙে গেল। হ্যাঁ, হয়তো কোনো সন্তান থাকলে হয়তো টিকে যেত, তার মানে দেখো তোমার যে সমস্যাটা, এটা একটা মানে খুব খুব অমানবিক বিষয়টাতে চলে গেছে, যে একটা বাচ্চা মেয়ে তার বিয়ে হলো, তারপর তার স্বামী এইভাবে তাকে ছেড়ে দিয়ে তাকে যদি ব্রাত্য করে দিয়ে, একদম যদি আমার মানসিকতায় থাকতো যে আমি সংসার করব না বা আমি ওর সাথে থাকবো না, তাহলে নিশ্চয়ই আমি ফোর্স করতাম না একটা সন্তান নেওয়ার জন্য। তুমি মানে তুমি তোমার স্বামীর এত কিছু জানার পরও তুমি চেষ্টা করেছিলাম যে কিভাবে মানে এটাকে ঠিকঠাক করে সংসার করা যায়, চেষ্টা করেছিলাম। এরকম ঘটনা তো খুব মানে রেয়ার ঘটে যে মেয়েরা চেষ্টা করে যে এরকম স্বামী অক্ষম হওয়ার পরেও তাকে নিয়ে চলে। তুমি চেষ্টা করেছিলাম। ইভেন আমার অনেক বন্ধু বান্ধব এখানে সাক্ষী আছে যে তারাও জানে যে আমি কতটা তাদেরও হেল্প অনেক সময় নেওয়ার চেষ্টা করেছি, তারাও ফোন করে ওকে সূর্যকে বোঝানোর চেষ্টা করেছে। তাহলে তুমি যে বাড়িতে চলে এসেছিলে, মানে বাড়িতে তোমাকে দিয়ে যাওয়া হয়েছিল তাই তো, দিয়ে গিয়ে তারপরে তোমাকে এখন ডিভোর্সের নোটিশ ধরানো হয়েছে, মানে ডিভোর্স দিতে চাইছে তোমাকে, ডিভোর্সও পেতে চাইছে, যাতে মানে তোমার সাথে আর কোনো মানে। ইভেন আরেকটা কথা, এটা আমার মানে এটা আমি জানতাম না, আমার বাবা মা ফার্স্টে আমাকে বলেনি, আমি এইসব ব্যাপার নিয়ে তখন একটু ডিপ্রেশনে ছিলাম।
ওই যিনি মহিলা অ্যাডভোকেট আছেন উনি আমার বাবা মাকে পার্সোনালি বলেছিল যে দেখা করতে তার বাড়িতে। তখন আমি ফার্স্টে বলেছিলাম যাওয়ার কোনো দরকার, মানে বাবা মা যখন বললো উনি ডাকছেন, উনি ওনাদের যে লয়ার উনি আমাদের ডাকছেন, আমরা কি যাবো? আমি বললাম যে কোনো দরকার নেই। তখন বলছে না, বারবার একটা এরকম মানুষ ডাকছেন, আমরা গিয়ে কথা বলি, দেখি না কোনো মিউচুয়ালে আসা যায় কিনা, সংসারটা বাঁচানো যায় কিনা। তো বাবা মা যায় সেখানে ওনার বাড়িতে। ওনার বাড়ি সম্ভবত কোর্টের সামনেই উনি থাকেন। তো যাওয়ার পরে আমার বাবা মাকে বলেছেন যে সূর্যর তারা আছে। তখন বাবা মা বলছে কিসের তারা? তখন বলছে না, আপনারা তাড়াতাড়ি মিউচুয়ালি চলে আসুন, আপনারা যদি কিছু ডিমান্ড থাকে আপনারা বলতে পারেন। তখন মা বাবা বলছে ডিমান্ড তো কিছু না, মেয়ে তো সংসার করতে চাইছে, সূর্য কি চাইছে? বলছে না, সূর্য তো থাকবে না, তাহলে আপনারা আপনাদের ডিমান্ডটা বলুন, বলে আপনারা দেখুন কি করা যায়। তখন সেক্ষেত্রে বাবা মা বলেছে যে একটা মেয়ের জীবন, মানে ওরা সূর্যরা বলছে 5-6 লাখ টাকা দিয়ে আমি যাতে সাইন করে দিই, আমার নিজের ঘরে দোষ নিয়ে আমি জানি ওকে ফ্রি, মানে তোমাকে ডিএটার থেকে ডিভোর্স নেওয়ার জন্য 5 লক্ষ টাকার অফারও আছে, অফার করেছে। কিন্তু তুমি তাতে রাজি হওনি, সংসারই করতে চাও। হ্যাঁ, আমি সংসার করতে চাই, তখনও বলেছি, তখনও বাবা বলেছে না মেয়ে সংসার করতে চায়। আর একটা মেয়ের জীবনের দাম 5 লাখ টাকা না, সেখানে 50 লাখ টাকাও একটা মেয়ের জীবন কিছু করতে পারে না। আচ্ছা, আর বলছি যে তোমার বাবা কি করেন? বাবা রিটায়ার্ড পারসন, আগে বাবা পুলিশের চাকরি করতেন। হ্যাঁ, পুলিশের চাকরি করতেন। বাবা রিটায়ার্ড করেছে 2017-তে। তা তুমি তো এখন বিভিন্ন জায়গায় অভিযোগপত্র পাঠিয়েছো, তোমার শেষ চাওয়া কি? মানে তুমি কি চাইছো প্রশাসনের কাছে? বা আমি সংসার করতে চাইছি, আমার প্রথমেও যা এক স্টেটমেন্ট ছিল এখনো তাই একই স্টেটমেন্ট। সংসার করতে চাইছো মানে কি স্বামীকে চিকিৎসা করে সুস্থ করে তারপরে? হ্যাঁ, সুস্থ যদি তার যে মূল যে রোগটা, এটা যদি ও নিজেকে নরমালি স্বাভাবিক জীবনে এনে যদি সংসার করতে পারে, আমি এখনো রাজি, ভবিষ্যতেও রাজিই থাকবো।